শিমুলপুর আসছে, উঠে আসুন। আরে ও দাদা, উঠে আসুন। ধ্যার বাবা, বাসে উঠলে এনাদের খালি ঘুম পায় কেন কে জানে। আরে ও দাদা, বলছি শিমুলপুর নামবেন তো? আমাকে নামিয়ে দিয়ে বাসটা সোজা চলে গেল। চারিদিকে যতদূর চোখ যায় কেবল সবুজ ধানের ক্ষেত, আর তার ভেতর ফুটে আছে বিস্তর কাশফুল। দুর্গাপুজোর আর মাত্র কিছুদিন বাকি। বাতাসে কেমন একটা উৎসবের গন্ধ। আমার ঠিক সামনে দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে গ্রামের ভেতরে। এই রাস্তাটাই সম্ভবত হবে, তাছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। ওই তো একটা লোক আসছে এইদিকে, ওনাকেই বরং জিজ্ঞেস করি। ও দাদা। কে, রতন নাকি? না না, আমি রতন না, আমি অম্বিকেশ। ও, তা ঠিক চিনলাম না তো। না, আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। বলছি এখানে প্রতুল সেনগুপ্তের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? প্রতুল সেনগুপ্ত? ও হ্যাঁ, চিনেছি। ডাকনাম জগা তো, মাছ বেচে। বেটা আগের দিন আমার বউকে ভালো মানুষ পেয়ে পচা তেলাপিয়া গুছিয়েছিল। তা ওর কাছে আপনার কি দরকার? আপনাকেও কি পচা মাছ গুছিয়েছে নাকি? না, আমি আর জিজ্ঞেস করবার লোক পেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে যাচ্ছিলেন যান। হ্যাঁ, সেই ভালো। আমার রাজ্যের কাজ পড়ে আছে, আপনার সাথে ফালতু বকার আমার সময় নেই, বুঝেছেন? লোকটা গজগজ করতে করতে চলে গেল। সোজা রাস্তাটাই যখন নাকের ডগায় রয়েছে, তখন ওটা দিয়েই বরং পা গলিয়ে দিই। আমি অম্বিকেশ মুখার্জি, পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক, আর নেশায় লেখক। ছুটি পেলেই যেদিকে দুচোখ যায় বেরিয়ে পড়ি। চারিদিকে যা দেখি সেগুলোই আমার লেখার রসদ। আমার নতুন উপন্যাস ঝরা বকুলের গল্প ভেবেছি এইবার পুজোতে পাবলিশ করব। সব রেডিই আছে, শুধু প্রচ্ছদটা এখনো বাকি। বেশ কিছু আর্টিস্ট দিয়ে করিয়ে দেখলাম, কিন্তু কারোর ছবি তেমন মনে ধরল না। তাই সেদিন আমার এক লেখক বন্ধু সন্দীপ বলল, শোন, প্রচ্ছদের ব্যাপারে আমি কিন্তু ভীষণ খুঁতখুঁতে। আমি একজন ভালো শিল্পীর খোঁজ পেয়েছি, বুঝলি, যাকে বলে একেবারে জাত শিল্পী। শুনেছি ওই পলাশপুরের কোথাও একটা থাকে। পলাশপুর? সে তো অনেক দূর। দূর তো কী হয়েছে, একদিন চলে যা সময় করে, কাজ দেখবি শুধু। আমি তো ভাবছি আমার আগামী কবিতার বইয়ের প্রচ্ছদ ওনাকে দিয়েই করাবো। তা কি নাম ওনার? প্রতুল সেনগুপ্ত। আচ্ছা, তা তুই চল আমার সাথে। না রে, আমার এখন একদিনও ম্যানেজ হবে না। পুজোর আগের এই সময়টায় আমার দোকানে কেমন চাপ থাকে জানিসই তো। তুই যা, তোর কাজটা আগে দেখি, তারপর পুজোর পর না হয় আমি যাবক্ষণ। সেই কথা মতোই এই পলাশপুরে আসা, কিন্তু হেঁটে চলেছি। একটা লোককেও রাস্তায় দেখতে পাচ্ছি না যে কিছু জিজ্ঞেস করব। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু বসি। দাদা, একটা চা দেবেন? দিচ্ছি, বসুন। তা দাদা, এই গ্রামে তো আগে কোনোদিন দেখিনি। না, আগে এখানে কখনো আসিনি। আচ্ছা, এখানে প্রতুল সেনগুপ্তের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? প্রতুলদার বাড়ি যাবেন? হ্যাঁ, আপনি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, এত ভালো ছবি। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ সন্দীপ, বল। কি রে, পৌঁছালি? হ্যাঁ, এই তো একটু আগেই বাস থেকে নামলাম। আর বলিস না, একেবারে পাণ্ডব বর্জিত এলাকা, জনপ্রাণীর দেখা পাওয়া মুশকিল। দাদা, চাটা নেবেন? একটু চা খেতে বসেছি, এখনো বাড়ির খোঁজ পাইনি। এই চায়ের দোকানের দাদা বলছে প্রতুলবাবুকে চেনে। ঠিক আছে, তাহলে কথা বল আর তাড়াতাড়ি বেরিয়ে পড়িস। এমনিতেই ঝড়জলের সময়, তারপর ওদিকে শুনেছি সন্ধ্যার পরে আর কোনো কিছু চলে না। ঠিক আছে, রাখি তাহলে। দাদা, আপনার কত হলো? 5 টাকা। এই নিন। আচ্ছা, এবার বলুন তো বাড়িটা কোন দিকে? এই রাস্তাতে সোজা গেলে একটা বিল পড়বে, সেই বিলের পারে। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু শুনুন, চলে গেল। সোজা রাস্তা দিয়ে হেঁটে যখন বিলের পাড়ে সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, তখন বিকেলের আলো নিভে এসেছে। পূব আকাশে এখনও আবির রঙের ছটা আছে বটে, কিন্তু সে আর কতক্ষণ। একটু পরেই চারিদিক অন্ধকার করে সন্ধ্যা নামবে, আর তার আগেই আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত। পুরনো ধাঁচের একখানা বাড়ি, তার সদর দরজার গায়ে একটা জীর্ণ নেম প্লেট ঝুলছে, তার উপরে লেখা রংবাহার। হেঁটে গেলাম দরজার দিকে। বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে উত্তর এলো, আছি, ভেতরে আসুন, দরজা খোলাই আছে।
দরজায় হাত রাখতেই সেটা খুলে গেল, আর তার সাথে সাথে ঘরের ভেতর চোখ পড়তেই আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। দেওয়ালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টাঙানো রয়েছে নানান ধরনের অয়েল পেন্টিং। সেগুলো যে কতটা উচ্চমানের তা বোঝাই যায়। এ তো অনেক উঁচু দরের শিল্পী। ইনি কি আমার মতন এত তুচ্ছ লেখকের বইয়ের কভার পেজ করতে রাজি হবেন? কি হলো, কি দেখছেন হা করে? আমার সামনে পেছন ফিরে একটা ক্যানভাসে ছবি আঁকছেন ভদ্রলোক। আপনার সাথে একটু কথা বলতে এসেছি। এবার ভদ্রলোক আমার দিকে ফিরলেন। বলুন, আমার কাছে কি জন্য এসেছেন? নমস্কার, আমার নাম অম্বিকেশ মুখার্জি। আমি একজন শখের লেখক। আমার একটা উপন্যাস এইবার পুজোতে বেরোবে, তাই আপনার কাছে এসেছি। যদি আপনি ওটার প্রচ্ছদটা একটু করে দেন। বেশ, করে দেবো। তা কি নাম আপনার উপন্যাসের? ঝরা বকুলের গন্ধ। বেশ, ঠিক আছে। আপনার বইয়ের এক কপি পাণ্ডুলিপি রেখে যান। 1 সপ্তাহ পরে এসে পাণ্ডুলিপি আর প্রচ্ছদ দুটোই নিয়ে যাবেন। এই রে, পাণ্ডুলিপি তো আনিনি। প্রচ্ছদ করবার জন্য পাণ্ডুলিপি লাগে এই কথা তো আগে কেউ কখনো বলেনি। কি হলো, পাণ্ডুলিপি আনেননি? না, আসলে ওইটা লাগবে সেটা তো জানতাম না। লাগে। একটা ভালো ছবি করতে গেলে তার বিষয়বস্তু সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হয়, তবে তো তৈরি হয় একটা ভালো মানের ছবি। তা না হলে তো সব বাজারি শিল্প হয়ে যায়, আর সেটাই যে আমি করতে পারি না। ঠিক আছে, যদি আপনি না নিয়ে এসে থাকেন তাহলে আমাকে একবার গল্পটা বলুন, আমি ভালো করে শুনে নিই। আমি বেশ খুশি হলাম কথাটা শুনে। নিজের লেখা শোনাতে কম বেশি সব লেখকেরই ভালো লাগে, কিন্তু এখন আর তেমন মুগ্ধ শ্রোতা পাওয়া যায় কই। আর এনার মতন একজন শিল্পী যখন নিজে থেকে শুনতে চেয়েছেন, তখন সেটা একটা আলাদা তৃপ্তি তো দেয় বটেই। আপনি আমার গল্প শুনবেন? হ্যাঁ, শুনতে তো হবেই, না হলে কাজটা করব কি করে? আপনি বলুন। এরপর আমি আমার উপন্যাসের গল্প তাকে বলতে শুরু করলাম। মাঝখানে একবার আমার ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম আমার বন্ধু সন্দীপ। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম। সমস্ত গল্পটা প্রতুলবাবু চুপ করে শুনলেন। তারপর বললেন, বাহ, আপনি তো বেশ ভালোই লেখেন। ঠিক আছে, আপনার কভার আমি করব। আপনি 1 সপ্তাহ পরে আর একবার আসুন। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? না না, ঠিক আছে। বাইরে বেরিয়ে দেখলাম তখন চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। মোবাইলটা বার করে দেখলাম সন্দীপের 6টা মিসড কল। বাপরে, ওর এত কি দরকার পড়ল? কলটা ব্যাক করলাম। হ্যালো। হ্যাঁ বল, কি ব্যাপার? এতবার করে ফোন করছিলি কেন? কথা বলছিলাম তো। কার সাথে কথা বলছিলি? মানে এ আবার কেমন প্রশ্ন? যার সাথে কথা বলার জন্য তুই পাঠালি সেই প্রতুলবাবুর সাথেই কথা বলছিলাম। কি বলছিস তুই? এ তো অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। দেখ সন্দীপ, এমনিতেই 7টা বেজে গেছে। এখন বাড়ি ফিরবো কি করে, আমার সেই নিয়ে টেনশন হচ্ছে। আর তুই আর তার মধ্যে সমস্ত ফালতু কথা বলিস না। তুই বুঝতে পারছিস না। পুতুলবাবুর এক রিলেটিভের সাথে কাকতালীয়ভাবে আজকে আলাপ হলো, তাতেই জানতে পারলাম যে পুতুলবাবু মারা গেছেন 3 মাস আগে। কি সব যাতা বকছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি ঠিকই বলছি, এ খবর মিথ্যে হতে পারে না। আরে আমি এতক্ষণ পর্যন্ত নিজে বসে ভদ্রলোকের সাথে কথা বললাম, আর তোকে কে কি বললো তুই তাই বিশ্বাস করে এই সমস্ত বাজে বকছিস? উনি মারা গেছেন 3 মাস আগে? হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? দেখ, এই তুই রাখ, এনফ ইজ এনফ। ধুর, বিরক্তিতে ফোনটা কেটে দিলাম। সন্দীপটা দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। ওহো, কভার পেজের জন্য ওনাকে কিছু অ্যাডভান্স দিয়ে আসার দরকার ছিল। উনি শিল্পী মানুষ, হয়তো মুখ ফুটে চাইতে সংকোচ করলেন। যাই, গিয়ে কিছু টাকা দিয়ে আসি বরং। ঘরে ঢুকতেই যা দেখলাম তাতে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলাম না। কোথায় প্রতুল সেনগুপ্ত? কোথায় ক্যানভাস? কেউ নেই ঘরে। সারা ঘর জুড়ে ধুলো ময়লা আর মাকড়সার জাল ভর্তি, আর কেমন একটা ভ্যাপসা পচা গন্ধ। হঠাৎ আমার সামনে আবির্ভূত হলো এক অশরীরী। এ যে প্রতুলবাবু। মাথাটা থেতলে গেছে, শরীরের রং বিবর্ণ ফ্যাকাশে, মরা মাছের মতো স্থির চোখের চাহনি। এমন কোনো জ্যান্ত মানুষের হতে পারে না। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াবার সাহস পেলাম না। পা ঠক ঠক করে কাঁপছে ভয়ে। কোনো রকমে সেখান থেকে দৌড়িয়ে বাইরে বেরিয়ে এলাম। কপাল ভালো ছিল তাই বেরিয়েই শেষ বাসটা পেয়ে গেলাম।
পরদিন সকালেই ছুটে গেলাম সন্দীপের কাছে। সন্দীপ, আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না যা দেখলাম। প্রতুলবাবু কিভাবে মারা গিয়েছিল তুই জানিস? হ্যাঁ, শিল্পী মানুষ সবসময় ভাবনার ঘুরে থাকতো। একদিন ওই রকমভাবেই রাস্তা দিয়ে হাঁটছিল, গাড়ির হর্ন শুনতে পায়নি, ব্যাস এক ধাক্কাতেই অক্কা পেয়ে গেল। একা মানুষ, তাই আর তার সৎকার হয়নি। ওই বাড়িটাই তারপর থেকে নাকি ভুতুরে বাড়ি হয়ে আছে। মাঝে মাঝে ওই বাড়ির ভেতরে নাকি আলো জ্বলে। কেউ কেউ নাকি কৌতূহলবশত সেই বাড়ির ভেতর গিয়ে দেখেছে প্রতুলবাবু বসে এক মনে ছবি আঁকছে।